পুরী বাঙালির ভ্রমণে এমনই একটা ইমোশন যার ধারা চলে আসছে জেনারেশন থেকে জেনারেশন। দাদু ঠাকুরদা থেকে বাবা কাকা জ্যাঠা কিংবা ছেলেপুলে নাতি নাতনি, পুরী না আসলে সম্পূর্ণ হয় না বাঙালির ভ্রমণ কাহিনী। আমিও তার ব্যতিক্রম নই। কিছুটা সময় আর জগন্নাথ দেবের কৃপায় 2026 সালে পুরী ভ্রমণের পারিবারিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই হয়তো এবারের পুরী ব্লগের মুখ্য উদ্দেশ্য। যে গল্পে শুরু 14ই এপ্রিলের সকালে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর জংশন থেকে। কেন কিভাবে খড়গপুর এলাম সেটা না হয় আরেকদিন বলবো। আজ এই মুহূর্তে খড়গপুর স্টেশনে ঘণ্টা দুয়েকের আশ্রয় খোঁজা এবং পরবর্তী ট্রেন জার্নির অপেক্ষা করতেই হাজির হয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে সশুল্ক প্রতীক্ষালয়ে। প্রতি ঘন্টা 24 টাকা শুল্ক দিয়ে হাতে রসিদ নিয়ে দেখি বেশ কয়েকজন যাত্রী সোফায় শুয়ে সম্পূর্ণ করছে শেষ রাতের ঘুম। তাদের পাশ কাটিয়ে আমিও একটা সোফাতে গা এলিয়ে অসম্পূর্ণ ঘুমটা সম্পূর্ণ করার চেষ্টা করলাম। আমার গন্তব্য তখন আমার চোখের সামনে। নানা রকম ট্রেনের আসা যাওয়ার ঘোষণা কানে আসতেই একটা সময় আর ঘুম এলো না। গরম জল জোগাড় করে তাতে চা পাতা ডুবিয়ে তৈরি করে নিলাম আমার সকালের প্রথম চা। এরই মধ্যে ঘোষণা হলো খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিছু সময়ের মধ্যেই আসছে ট্রেন নম্বর 22,895 হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। ব্যাগ টানতে টানতে হাজির হলাম কোচ পজিশন C12-এর সামনে। আমি বোর্ড করব খড়গপুর থেকে, কিন্তু গল্পের বাকি 4 জন অলরেডি হাওড়া জংশন থেকে সকাল 6:10 এই ট্রেনে বোর্ড করেই গিয়েছে। সকাল 7:41 দেখা পেলাম ট্রেন নম্বর 22895 বন্দে ভারত এক্সপ্রেসের, যেটা রং পাল্টে এখন সাদা থেকে হয়েছে স্যাফরন, যদিও মেজাজটা আজও আগের মতোই আছে। হাওড়া থেকে পুরীর দূরত্ব হচ্ছে রেলপথে 500 কিলোমিটার। তার মধ্যে হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত ট্রেন 115 কিলোমিটার জার্নি করে নিয়েছে। বাকি রয়েছে 485 কিলোমিটার। তো সেই 485 কিলোমিটার জার্নি শুরু হলো খড়গপুর থেকে পুরীর উদ্দেশ্যে। আর সেই সাথে একটা কথা বলতে চাই, যতই করি দেশ বিদেশে ঘোরাঘুরি, পুরী যারা নেই কোনো ঝুড়ি। তো জয় জগন্নাথের নাম নিয়ে শুরু হোক আমাদের জার্নি খড়গপুর জংশন থেকে পুরীর উদ্দেশ্যে। আর এই যাত্রাপথের টুকটাক কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট এটা কোনো ট্রেন ব্লগ নয়, এটা পরিবার নিয়ে পুরীর ব্লগ, বেড়াতে যাওয়ার ব্লগ। ট্রেনে ওঠার পর দেখলাম পুরী ট্যুর নিয়ে যে সবচাইতে বেশি এক্সাইটেড ছিল আগের দিন বহরমপুর থেকে কলকাতা সারা রাত ট্রেন জার্নি করে, সে এখন দিব্যি ঘুম দিচ্ছে। তবে আমার মা বাবা দুজনেই অবশ্য জেগে আছে, আর এটা তাদের জীবনে এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেন জার্নি কলকাতা থেকে পুরীর পথে। পলের মা, আমার বাবা গতকাল বহরমপুর থেকে রওনা দিয়েছিল তিস্তা তোষা এক্সপ্রেসে। ওরা কালকে সারা রাত তিস্তা তোষা এক্সপ্রেস জার্নি করে আজকে সকালে শিয়ালদা এসে পৌঁছেছে। শিয়ালদা থেকে তারপর ক্যাব নিয়ে এসছে হাওড়া জাংশন। হাওড়া থেকে এই বন্দে ভারত ধরেছে। আর আমি একটা বিশেষ কাজে একটা জায়গাতে গেছিলাম, আমার আর হাওড়া অবধি পৌঁছানো হয়নি, কারণ আমি যদি হাওড়া অবধি পৌঁছাতাম তাহলে আমার আর এই ট্রেনটা ধরা হতো না। আমি খড়গপুরে নেমে গেছিলাম, এবার খড়গপুর থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসে বোর্ড করলাম পুরীর উদ্দেশ্যে। ট্রেন খড়গপুর ছাড়তেই হাতে পেলাম কমপ্লিমেন্টারি ইনস্ট্যান্ট কফি, সেই সঙ্গে 1 লিটার জলের বোতল। সবকিছু ঠিকই ছিল, শুধু আমাদের জুনিয়রের মনটা বাদে। কেন মন খারাপ? কারণ আমাদের যেখানে সিট পড়েছে না, দেখুন এখানে কিন্তু সেভাবে উইন্ডো নেই। উইন্ডো এইটুকু আছে, ওইটুকু আছে, এখানে ওয়াল রয়েছে। মা বাবা যে সিট পড়েছে ওখানেও তাই, উইন্ডো নেই, পার্শিয়াল উইন্ডো, মাঝখানে একটা আর কি ওয়াল রয়েছে। তাই এই জন্য পলের মন খারাপ। পল আগে একটা কোনো সিটে বসছিল, সেখানকার যারা প্যাসেঞ্জার তারাও উঠিয়ে দিয়েছে, এই তুমি তোমার সিটে যাও। পুরী ঘুরতে যাওয়ার জন্য কোনো বাহানা লাগে না, পুরী ঘুরতে যাওয়ার জন্য কোনো প্ল্যানিং লাগে না। যখন ইচ্ছা হলো তখনই পুরী যাওয়া যেতে পারে। কেউ গাড়ি নিয়ে পুরী যায়, কেউ রেলগাড়িতে পুরী যায়, কেউ বাইক নিয়ে পুরী যায়, আজকাল তো বাসে করেও পুরী যাওয়া যায়, কলকাতায় তো বাসও রয়েছে। সুতরাং পুরী যখন তখন, বিশ্বে যত জায়গায় করে ঘোরাঘুরি, পুরী তার নেই কোনো জুড়ি। 1:12 আমাদের ব্রেকফাস্ট দিল। কি ব্রেকফাস্ট আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমি তো বহু বছর আগে এই ট্রেনে ট্রাভেল করেছি, এখন দেখি ব্রেকফাস্ট কিছু চেঞ্জ হচ্ছে কিনা। আজ ব্রেকফাস্ট আমার ভীষণ পছন্দের। ভুট্টা রয়েছে, যেটা আমি বাড়িতে ব্রেকফাস্টে সবসময় খাই। সেই সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর রয়েছে অমলেট, গরম রয়েছে এটা। সেই সঙ্গে একটা ভ্যানিলা মাফিন রয়েছে, এখানে দুটো ব্রাউন ব্রেড, একটা মিক্সড ফ্রুট জ্যাম, একটা বাটার, আর সেই সাথে একটা টমেটো কেচাপ। ব্রেকফাস্ট যা দিয়েছে ঠিক আছে, পেট ভরে যাবে। যে ক্যাটারিং স্টাফ এই ব্রেকফাস্ট দিয়ে গেল তাকে জিজ্ঞেস করলাম যে ট্রেনে লাঞ্চ আছে,
বললো যারা পুরী পর্যন্ত যাবে তারা অবশ্যই লাঞ্চ পাবে। আমাদের জুনিয়র এই বছর ক্লাস 4 থেকে ক্লাস 5 উঠেছে। এই জার্নির মাঝে মনে পড়ল আমার সেই ক্লাস 5-এর কথা। আমি যখন ক্লাস 5-এ পড়তাম আমার মা বাবা আমাকে নিয়ে গেছিল নেপাল। বাসে করে আমরা গেছিলাম বহরমপুর থেকে 14 না 15 দিনও নেপাল। তখন তার ভলভো বাস ছিল না, তখন সেই নন এসি বাস, আর বাস মানে তখন সেই হাত পাখা, এত গরম এত গরম, আর জানলা খোলা নিয়ে হতো ঝামেলা। যদি আমাদের দিকে জানলা একটু খুলে দিতাম, আগের দিকে লোকেরা বলতো, আগের সিটে যারা বসেছিল, এই আপনারা অনেকটা সরে দিয়েছেন, আবার ওরা অনেকটা ঠেলে দিলে আমরা ঠেলে দিতাম করে, এই নিয়ে চলতো ঝামেলা। শেষ দিন পর্যন্ত ঝামেলা চলতো। আর নেপালও গেছিলাম সেই বছর, আর সেই বছর পুরীও গেছিলাম। পুরী ক্লাস 5 না 6 মনে পড়ছে না, ও যত সম্ভব ক্লাস 5, আমাকে পুরো ছবি দেখতে হবে। পলো উঠে গেছে ক্লাস 5-এ, পলো যাচ্ছে পুরী ওর মা বাবার দাদু ঠাকুমার সাথে। হঠাৎ করে প্রোগ্রাম করা, মানে চলো ঘুরে আসি, কারণ আমি সত্যি কথা বলতে সময় দিতে পারি না, বাড়ির লোকের সাথে বেরোতেও পারি না। আর আমার মা বাবা এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ছে। যার ছেলে এত ট্রেন ব্লগ বানিয়েছে দেশে বিদেশে, তার মা বাবা এই প্রথমবার তোমাদের প্রথমবার বন্দে ভারত না, তার মা বাবা প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস চড়ছে। ভাবুন, প্রদীপের তল সবসময় অন্ধকার। আমার ব্রেকফাস্ট পর্ব শেষ, আর উঠে গেছে আমাদের মহারাজ। কিছু বলবি? তুই কোন ক্লাসে উঠলি বললি না? হ্যাঁ 5। আর কালকে ট্রেনে ঘুম হয়নি? এই ট্রেনটা ভালো? হ্যাঁ, তুই ব্রেকফাস্ট করবি না? গরম লাগছে? হ্যাঁ, ক্যামেরাতে হাই বলবি না? আমাকে অনেক দর্শক বলে যে পলকে বহুদিন দেখি না, পলকে ক্যামেরার সামনে নিয়ে আসুন, পলকে নিয়ে আসুন একবার। ওর এসব নিয়ে কোনো আগ্রহই নেই, ও একবার জানলা দিয়ে বাইরে দেখবে। আর ও পুরী কেন যাবে, ওর পুরী যাওয়ার একটা বিশেষ কারণ, মানে পুরী ওর বেশি পছন্দ, পাহাড় ওর পছন্দ না। কারণ পাহাড়ে তো ঠান্ডা, সুইমিং পুল নেই, পুরীতে সুইমিং পুল আছে। ওর প্রথম কন্ডিশন ছিল যে পুরীতে এমন হোটেল নাও যেখানে সুইমিং পুল আছে, আমি সুইমিং পুলে স্নান করতে পারবো, আমি সুইমিং পুলে স্নান করবো, আমি আবার সমুদ্রে স্নান করবো। স্নান, ঘুমানো, খাওয়া দাওয়া আর গেম খেলা, এইভাবে 3-4 দিন কাটিয়ে দেবে। ঠিক বললাম তো? স্নান, সমুদ্রে স্নান, সুইমিং পুলে স্নান, খাওয়া দাওয়ার ঘুমানো, তাই তো? হ্যাঁ, কি করবো? জল দাও। আচ্ছা জল দাও না। জুনিয়রের কাছে হাজারটা প্রশ্ন করেও কোনো উত্তর পাওয়ার সম্ভাবনা নেই, এটা বুঝেই ক্যামেরা অফ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। বেশ খানিকটা সময় ঘুমানোর পর ঘুমটা ভাঙলো দুটো কারণে। কেসটা কি হয়েছে? মানুষজনও প্রচুর কেয়ারলেস, চা খাচ্ছে বসে ধারে, হাতটা বাইরে বের করে। এবার গরম জল আছে, এবার যারা খাবার দাবার পরিবেশন করে তারা যাচ্ছে। এমনিতে তো বন্দে ভারতের যে যাওয়ার জায়গা, যে করিডোর স্পেস এমনিতে কম, হাতের কোনোয় লেগে গেছে, কোনোয় লেগে যাওয়ার পরে গরম জল পড়ে গেছে, বাচ্চারা হাতে পড়েছে গরম জল, আর বাচ্চারা হাতে ফসকা পড়ে গেছে, বাড়ির লোক রেগে গেছে, এই চা ফেলে দিল। স্যার ওরা তো ইচ্ছা করে চা ফেলেনি, এটা তো আমাদেরই ফল্ট না। যখন পাশে বাচ্চা থাকবে না, চা বা গরম জল একটু কেয়ারফুলি খেতে হবে। যে কোনো সময় গায়ে গরম চা পড়ে যেতে পারে, জল পড়ে যেতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, এসব নিজের ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া উচিত। এখন সমস্ত প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে গেছে, একটা গোলমাল পরিস্থিতি যাকে বলে। চারিদিকে চিৎকার চেঁচামেচির মাঝেই আমিও শেষ করলাম ইনস্ট্যান্ট জিঞ্জার টি, যেটা এই ট্রেনের প্যান্ট্রি থেকেই প্রোভাইড করেছিল। এর সাথে কেউ খেলে না। কে দেখতে সুন্দর, তুই না আমি? কে দেখতে সুন্দর, তুই না আমি? ওর খেলার বন্ধু বলতে আমি, খেলার মানামানি করার, কারণ ওর সাথে ওর মা অতটা খেলে না, ওর মা ওকে পড়ায়। দাদু ঠাকুমার সঙ্গে অত খেলে না ও, একমাত্র ওর বন্ধু হচ্ছে আমি। যখন বাড়িতে থাকি তা কখন ঘুমানোর আগে শুধু মারামারি, ঘর অন্ধকার করে দিয়ে শুধু আমার সঙ্গে মারামারি করবে। আমি একমাত্র ব্যক্তির যে কখনো ওকে বকি না, ওকে পড়তে বলি না, কিচ্ছু না। আমি বলি তুই ঘুরে বেড়া, তুই মজা কর, এনজয় কর। আর আমি যেটা ইউজ করছি, এটা আমি ফ্রিডো থেকে কিনেছি। এটা কোনো প্রমোশন নয়, জাস্ট আপনাদের জন্য বলে রাখা। অনেকেই আছেন যারা নাইটে জার্নি করেন ফ্লাইটে বা ট্রেনে, তো ঘুম হয় না, তো এই জিনিস একটা কিনে নিতে পারেন ফ্রিডো থেকে। এটা পেছনে এরকম ব্যান্ড সিস্টেম আছে, লাগিয়ে নেওয়ার পর সব কিছু অন্ধকার, তারপর ঘুমাবে দারুণ। অনেকে হয় না যে চোখে আলো পড়লে ঘুম হয় না, আমার এই প্রবলেমটা আছে যে ঘরে লাইট জ্বলছে হয়তো ঘুম হচ্ছে না, যেহেতু অন্ধকারটা দরকার, অন্ধকারের সাথে ঘুমে একটা কানেকশান আছে। তো ওই একটা কিনে নিতে পারেন, লাগিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বা গান না শুনতে শুনতে দারুণ ঘুম।
তুই চুপচাপ বস এক জায়গায়। একবার ছোটবেলায় ওই যে গুড নাইটের কয়েল হয় না, কয়েল নিজের গায়ে নিজে ধরেছে কয়েল, হ্যাঁ, দিয়ে ছাকা খেয়েছে। এই বড় হয়ে যাওয়ার পরে এখন ওটা ওর ট্যাটু এখনো দেখুন যখন গরুরা ইউজ করে গরুরা এই যে গালে ট্যাটু হয়ে গেছে একদম গোল হয়ে, সেই গুড নাইটের যে ওই লিকুইডের যে মেশিনগুলো হয় সেই মেশিনের উপরে যে গোল থাকে, গোলটা পুরো গালে বসে গেছে, গালে গোল। গল্পের মাঝেই আমাদের ট্রেন তখন বালাসোর, ভদ্রক এবং জাজপুর কেওনঝাড় রোড পেরিয়ে প্রায় পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের পঞ্চম স্টেশন কটকের উপকণ্ঠে। এদিকে জুনিয়র সেও ব্যস্ত নানা রকম খুনসুটি করতে। ফোনটা আমার গেল, এই গেল, ছেলেকে নিয়ে আমার কি উঠতে চায়। এটা একটা ওই কাপ টাইপের, এটা বোরোসিলের। এইটার সুবিধাটা বলি, ধরুন আপনি কোনো জায়গা থেকে চা কিনেছেন, এবার হয় কি চায়ের ভাঁড় নিয়ে বা চায়ের যে কাপ সেটা নিয়ে ট্রেনে উঠছেন বা ফ্লাইটে উঠছেন, এবার গায়ে পড়ে যেতে পারে, কারো ঠান্ডা হয়ে যেতে পারে, তো এই জিনিসটাতে রেখে দিলে পরে চাটা আপনি ঢেলে ঢেলে খেতে পারবেন বা চুমুক দিয়ে খেতে পারবেন। খুব সুন্দর জিনিসটা। সঙ্গে যদি ঠিকঠাক ইকুইপমেন্ট থাকে না, তাহলে পানীয় মানে চা, কফি এইসবগুলো আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় খেতে পারেন। সমুদ্রের ধারে গেলাম, আমি 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম, বড় ফ্লাক্স ক্যারি করা দরকার, এর মধ্যে থাকলো, এতে 2 কাপ চা হয়ে যাবে। সমুদ্রের ধারে বসে বসে চা খেলাম, কিছুটা সময় কাটলাম চা খেতে খেতে, ব্যাপারটা এরকম খুব সুন্দর। বেলা 11টা বেজে 39 মিনিট আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে কটক স্টেশন। আর কটক স্টেশন ছাড়ার পরে পরে কিন্তু আমাদের লাঞ্চ দিল হচ্ছে C12 কামরায়, আলু আর হচ্ছে মটরশুঁটি, এখানে রয়েছে মুগ ডাল, একটা প্লেন জিরা রাইস, ওটাই রয়েছে 2 পিস করে চিকেন, এখানে রয়েছে দই, না তোর মাকে খাওয়া চিকেন ভালো হয়েছে। এটা হচ্ছে পরোটা, পরোটা কিন্তু গরম আছে, প্রত্যেকটা খাবারই গরম। টাইম 12টা বেজে 8 মিনিট, আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে কিন্তু অনেক যাত্রী নেমে গেলেন, আমাদের কামরার প্রায় ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমাদের কামরায় নয়, আরও যত কামরা রয়েছে অধিকাংশ যাত্রী ভুবনেশ্বর নেমে গেলেন, সবাই যে পুরী আছে তা নয়। আজকে সুইমিং পুলে নামবি, সমুদ্র নামবি, কোথায় চান করবি? সুইমিং পুল সুইমিং কস্টিউম নিয়ে আসছি একদম। আমার সুইমিং গগলস কই? সুইমিং গগলস কই? সুইমিং গগলস তো সৌরভ মামা দিয়েছিল, সেটা কোথায় গেছো তুমি? তাহলে সমুদ্র কবে নামবে? আর কি খাবি ওখানে গিয়ে আজকে? বলি না কি খাবো সন্ধ্যাবেলায়? আচ্ছা চিকেন ফ্রাইড রাইস খাবো। চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা কি গজব তুমি হয়তো হাও, অ্যাবসলিউট গজব। বলতে স্টেশনে আমরা কবে নেমেছিলাম, তোর মনে আছে নাকি দেখি ভুবনেশ্বর? হ্যাঁ জোস ষষ্ঠী গেছিলাম, ষষ্ঠী হোটেল। তোর মনে আছে? ষষ্ঠী হোটেল যাবো, ষষ্ঠী হোটেল কদিন থাকবে জিজ্ঞেস কর। পুরীতে কদিন থাকবে? ষষ্ঠী হোটেলে যাবো, ষষ্ঠী হোটেলে চলো নামি গায়ে। হ্যাঁ নামবো, ওখানে নামবো, কোথায়? ষষ্ঠী হোটেলে যাবো, ষষ্ঠী হোটেল। আমার খাবার অবশ্য এসেছিল ট্রেন ভুবনেশ্বর ছেড়ে যাওয়ার কিছু পরে। খাবার একই ছিল, শুধু চিকেনের পরিবর্তে আমি নিয়েছিলাম 2টো ডিমের কারি। জুনিয়র বসে বসে আইসক্রিম খাচ্ছে, এখন আইসক্রিমও চাটছে। ট্রেন যখন পুরী পৌঁছে গিয়েছে তখন সময় বেলা 1:15। যদিও জুনিয়রের দুষ্টুমি ট্রেন থেকে না নামা পর্যন্ত কন্টিনিউ ছিল। ট্রেন থেকে নামার পর আমরা পড়লাম দ্বিমুখী ধাক্কাধাক্কিতে। যখন একদল যাত্রী ট্রেন থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আরেক দল যাত্রী এই ট্রেন ধরবে বলে সামনের দিকে এগিয়ে আসছে। পুরী স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর পুরীর টেম্পারেচার হচ্ছে এখন 31 ডিগ্রি। তো স্টেশন থেকে বেরিয়ে আসার পর যথারীতি অটোওয়ালাকে জিজ্ঞেস করছি, অটোওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাবেন, বললাম হোটেলের নাম, 400 টাকা। আলাম যারা বন্দে ভারত আসে তারা বড় লোক নাকি, মানে বন্দে ভারত ধরে এসছে 400 টাকা, আর সকালের ট্রেন ধরে আসে 150 টাকা। এখানে একটা অ্যাপ আছে, এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের অ্যাপ। তাদের যেমন আছে যাত্রী সাথী, তেমনি এখানে একটা অ্যাপ আছে যেখানে ট্যাক্সি কিংবা অটো অনলাইনে বুক করা যায়। আমি আজকে অ্যাপটা দেখছিলাম, তো অ্যাপটা ইনস্টল করলাম, এখনও অবধি কোনো রেসপন্স পাইনি। তো জানি না যে অ্যাপে কখন রেসপন্স পাবো। এখানে ট্রান্সপোর্টেশন খরচ খুবই বেড়ে গেছে, যেমনি অটো তেমনি টোটো। হোটেল কস্ট, অটো কস্ট, টোটো কস্ট আর খাওয়ার কস্ট সব হাই, কারণ এখানে কখনো পর্যটকের কমই নাই। পুরী মেরিন ড্রাইভ রোডে পৌঁছাতেই আবারও ফিরে এলো সেই বহুবার দেখা মুহূর্ত, যখন সমুদ্র আর পর্যটকের প্রথম শুভদৃষ্টি হয়। রাস্তার একদিকে বিভিন্ন হোটেল আর অন্যদিকে সমুদ্রের ঢেউ সশব্দে আছড়ে পড়ছে তপ্ত বালুকাভূমিতে। যদিও পুরী বিচ মার্কেট আর সদ্য ঝাউবনে রোপণ এই সৌন্দর্যকে কোথাও যেন ফিকে করে দিয়েছে। পুরীতে এবারে হোটেল বুক করেছিলাম রাস্তার উপরেই, স্বর্গদ্বার আর লাইট হাউসের ঠিক মাঝামাঝি একটা জায়গাতে। এদের পার্কিং থেকে সুইমিং পুল সবকিছুই আছে। এই হোটেলে এলিভেটর রয়েছে, সুতরাং বয়স্ক মানুষদের সিঁড়ি ভেঙে নামা ওঠা করার কোনো ব্যাপারই নেই। বিরিয়ানি খাবো আমি। কি খাবি? কি বিরিয়ানি হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, সেই সাথে
মুখ টুক মোছার জন্য একটা ঠান্ডা টাওয়েল, রুমাল। গ্যাসের দাম বেড়েছে, খাবার দাবার লিমিটেড, তার জন্য কিন্তু পুরীতে কোনো ট্যুরিস্টদের ভিড় লিমিটেড নয়, ট্যুরিস্টরা আসছে। খেলতে পারিস বিলিয়ার্ড? এই হোটেলে আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। আজ কাল এবং পরশু 3 দিন রুমে থাকবো। বেড যা সাইজ রয়েছে, বেডে 3 জন আরামসে হয়ে যাবে। বেডের থেকে ফ্যানের হাইটটা খুব কম। এখানে মিরর রয়েছে, চেয়ার রয়েছে, আর এখানে শুধু ডেস্ক রয়েছে, যেটা আমার খুব দরকার কাজ করার জন্য। এখানে যা যা খাবার দাবার রয়েছে এগুলো কিন্তু ফ্রি নয়, এগুলো হচ্ছে চার্জেবল। হ্যাঁ, এখানে চিপস রয়েছে, বিস্কুট রয়েছে, মুগ ডাল রয়েছে, এবার ছোটো ফ্রিজ রয়েছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, চকলেট রয়েছে। এবার তো মনে হয় সব খাবারই খাবে, মানে আমাকে এগুলো সবই পে করতে হবে। আর ইলেকট্রিক কেটেল রয়েছে চা কফি খাওয়ার জন্য। আর এই হোটেলটাতে কিন্তু সমুদ্র সামনে নয়, সমুদ্র হচ্ছে সাইডে। এখানে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু মনে হয় সাইড সি ফেসে। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো সাইড সি ফেসে। এদিকে রাস্তা রয়েছে, এই রাস্তার ভেতরেও কিন্তু প্রচুর হোটেল বা হলিডে হোম রয়েছে। এই যে আমাদের একজন উঠে গেছে এখানে, এই ছেলেটা যা শুরু করেছে এসে, বাপরে এর জোশ আলাদা লেভেলের। একে আমি এখন পাত্তা করতে পারবো না। এই হচ্ছে বাথরুম, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে গিজার রয়েছে। গরমে গিজারের খুব একটা দরকার নেই, সকালবেলা দরকার হতে পারে। হেয়ার ড্রায়ার রয়েছে, বেসিন রয়েছে। আর এই হোটেলের ব্র্যান্ডিং কিছু কিট রয়েছে, বাথ কিট রয়েছে। এখানে রুমের যে ট্যারিফ সেটা নিয়েছে 4750 করে, 4750 পার নাইট দুজনের জন্য, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হোটেলের পেছন দিকে রয়েছে সুইমিং পুল, জায়গাটা সুন্দর। প্রথমে সুইমিং পুলটা বোঝা যাবে না, আসার পর বোঝা যাবে। জাম্প দিবি নাকি? জাম্প, ছোটো পুল না। আর বাইরে রোদ যা, সমুদ্রে স্নান করে আসার পর পুলে একবার স্নান করতেই হবে। সামনের বাগানটা বেশ সুন্দর, সন্ধ্যাবেলা এখানে এক কাপ চা নিয়ে বসা যাবে, এই হাওয়াতে মন ভরে যাবে। আর পুরীর যে মেরিন ড্রাইভ রোড না, এই মেরিন ড্রাইভ রোড বরাবর রাস্তার ওই দিকে সব এখন ঝাউ গাছ লাগানো হচ্ছে। ঝাউ গাছগুলো মোটামুটি বড় হতে হতে 11-12 বছর সময় নেবে। যখন পুরোপুরি বড় হয়ে যাবে ঝাউ গাছগুলো, তখন এই দিকটা পুরো সবুজে সবুজ হয়ে যাবে, তখন পুরীর চেহারাই বদলে যাবে। বেলা 3টে নাগাদ স্নান পর্ব শেষ করে আবারও বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ ট্রেনের খাবার মন কিংবা পেট দুটোর একটাও ভরাতে পারেনি। তারপর একটা নরমাল বাসমতি রাইস, নর্মাল বাসমতি রাইস। আর কি তার সাথে কি আর খাবি? কিছুই না। ক্র্যাব খাবি আর চিকেন? হ্যাঁ বাস এতে হয়ে যাবে তো? হ্যাঁ, রাতে কি খাবি? একটু পরে বলছি। আচ্ছা, রাতেরটা একটু পরে বলবি। আমাদের অর্ডার দেওয়া খাবার চলে এসছে, মুগ ডাল, সেই সঙ্গে পলের জন্য ক্র্যাব করে পাগল হয়ে যাচ্ছিল। 2 প্লেট ভাত। এটা কি? কচু বাটা চিংড়ি, ফেমাস কচু বাটা চিংড়ি, এটা নাকি এখানকার ফেমাস কচু বাটা চিংড়ি। আর এখানে আছে 1 প্লেট 3 পিস মাটন। এখানে 3 পিস, 5 পিস আর 6 পিসের ডিশ আছে, তো আমরা 3 পিসই নিয়েছি, আমাদের তো লাগবেও না। পলের ক্র্যাব খাওয়ার শখ মিটে গেছে। পলের ক্র্যাব লেগেছে ঝাল, তাও ক্র্যাব ছাড়িয়ে ভেঙে খাচ্ছে। কাঁটা চামচ দিয়ে কীভাবে কাঁকড়া খেতে হয় তার আবিষ্কার হয়তো জুনিয়রই প্রথম করেছে। যদিও মাছ ছাড়া বাঙালির খাওয়া অসম্পূর্ণ, তাই সর্ষে পাবদা শেষমেশ একটা অর্ডার করে দিলাম। আর শেষ পাতে ছিল মিষ্টি দই, যা দিয়ে আমাদের লাঞ্চ শেষ হলো। এখানে তোরা বিল হচ্ছে 1910। ক্র্যাব মশলার দামটাই বেশি, 380। মটন কষা 380, আর কচু পাতা দিয়ে চিংড়ি 270। বাঙালির জীবনে গ্যাসের অভাব হতে পারে, বাট ক্যাশের অভাব হবে না। অন্তত রেস্টুরেন্টের ভিড় তাই বলছে, খাবার দাবার সব শেষ হয়ে যাচ্ছে। এত গেস্ট লোকে লাইন দিয়ে আছে খাওয়ার জন্য। মেরিন ড্রাইভ রোডে বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির দোকানও রয়েছে। যারা গাড়ি, বাসে, প্রাইভেট কিংবা শেয়ারিংয়ে লোকাল সাইট সিইং করবেন, তারা এখান থেকেই সেগুলো বুক করতে পারবেন। যাই হোক, ফিরে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে একটানা ঘুম যখন ভাঙল, তখন বেলা ফুরিয়ে সন্ধে নেমেছে, আর সময় বলছে রাত 8:15। হারানো এনার্জিকে ফিরিয়ে আনতে হোটেল থেকেই 2 কাপ কফি অর্ডার করলাম। তারপর চোখ মুখ জল দিয়ে ভিজিয়ে আবারও বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে রাস্তা পার করলেই পুরীর বালুকাময় সমুদ্র সৈকত। বিচ মার্কেট ধীরে ধীরে বন্ধ হচ্ছে, রাত হয়ে গিয়েছে বলেই এই দিকটাতে লোকজন খুব বেশি নেই। দোকানদার সাজানো চেয়ারগুলো গোছাতে ব্যস্ত। আমি অবশ্য শুকনো বালির ওপরই বসে পড়লাম। কখনো বা সমুদ্র সৈকতে পায়চারি করে অনেকটা ভালো সময় কাটালাম। কোলাহলহীন সমুদ্র সৈকতে ঢেউয়ের গর্জন শোনা আর সমুদ্রের দিক থেকে ছুটে আসা ঠান্ডা হাওয়া, ইচ্ছে করে 2 চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা এইভাবেই বসে থাকি সব ভুলে। কিন্তু সময় মাঝে মাঝে মনে করিয়ে দেয় আমার বর্তমান পরিচয়। পুরীতে এসে এত দর্শকদের সঙ্গে রাস্তাঘাটের সাক্ষাৎ, সে কি আর সহজে ভোলা যায়? হোটেলে ফিরে যাওয়ার আগে স্থানীয় একটা রেস্তোরাঁতে
আরও একবার ঢু মারলাম। পেটের খিদে নয়, বলা ভালো মনের খিদে মেটাতে। এই চলে এসছে মুগ ডাল, একটাই ডাল বলেছি আমরা, এর সঙ্গে হচ্ছে আলু ভাজা, ভাত যা দিয়েছে 3 জনের হয়ে যাবে, কোয়ান্টিটি যা দিয়েছে এটা কিন্তু একটাই ভাত, আর এসছে হচ্ছে মাছ, 1 পিস কাতলা মাছ বলেছে। খাওয়া দাওয়া যদি রিভিউ দেওয়ার কথা বলা হয়, অনেস্ট রিভিউ, এসব তো কোনো প্রমোশন নয়, ঠিক আছে। ডাল ভাতের টেস্ট আমি বলবো ঠিক আছে, ডালটা খুব সুন্দর। আমি কোনো রেস্টুরেন্টের সাথে কোনো রেস্টুরেন্টে কম্পেয়ার করছি না, সবাই তার জায়গায় ঠিকঠাক, বাট এখানে যে ভাতের কোয়ান্টিটি দিয়েছে অনেক, ডালও যা দিয়েছে যথেষ্ট। দুজনের 1 প্লেট ভাত, ডাল, আলু ভাজা হয়ে যাবে। মাছের যা পিস রয়েছে শেয়ারে হয়ে যাবে, রাত্রে কতই বা খাবো, কত আর খেতে লাগে। বিল হলো এখানে আছে 545 টাকা। বললাম যে কাঁকড়া মাছটা খুব একটা ভালো নয়, মানে কেমন একটা স্মেল ছিল। বললো বিকালে মাছ এসছে, তারপর রান্না হয়েছে, এত গরম। যাই হোক, এরপর আর বেশি কথা চলে না। দোকানদার ঠিক, কাস্টমার ভুল। জিজ্ঞেস করলাম যে আপনাদের যে গ্যাসের সংকট, আপনারা বলছেন আইটেম কম, শুধু আপনারাই নন, বিভিন্ন রেস্টুরেন্টে গ্যাসের সংকটের জন্য আইটেম কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, গ্যাসের এত সিলিন্ডারের দাম। কাস্টমার কম এসছে, বলছে না লোক হেভি হচ্ছে, মানে রাত্রি 11টা বাজে এখন লোকজন খাওয়া দাওয়া করছে। ওই জন্যই বললাম যে যতই হোক গ্যাসের সংকট, বাঙালির কখনো গ্যাসের সংকট হবে না। চিন্তা ভাবনা এখন এই জায়গায় পৌঁছে গেছে, মানুষ ইএমআইতেও বেড়াতে আসে। আমাকে অনেকে লেখে গ্রুপ ট্যুরে যখন ইয়ে থাকে যে আপনারা গ্রুপ ট্যুর ইএমআইতে করাবেন, এই হচ্ছে ব্যাপার। হোটেলে ফিরে এসে দেখি আরেকজন জেগে আছে। আমি না ফিরে আসা পর্যন্ত সে জেগে থাকবে। এইভাবেই কেটে গেল পুরীতে আমার প্রথম রাত। দ্বিতীয় দিনটা আমার জীবনে একটু অন্যরকম ছিল, ঠিক যে কারণে আমার এবারে পুরীতে আসা। আজকে বাংলা নববর্ষ, আজকের এই দিনটা আমরা জগন্নাথ দর্শন দিয়েই শুরু করব। তারপর দেখা যাক আর পুরো দিন আমরা কীভাবে এনজয় করতে পারি বা কোন কোন মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করতে পারি। হোটেলের সামনে থেকেই অটোরিকশা পেয়ে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার। আর আপনারা যেখানেই থাকুন, অটো আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন। আরও একটা বিষয়, যে পুরীর মন্দিরে যখন আপনারা পুজো দেবেন, যদি কোনো পান্ডা চেনাশোনা থাকে, তাকে জেনে নেবেন যে আপনারা কোন গেটে যাবেন। মন্দিরে তো 4টে গেট আছে, আমরা যেমন যাবো হচ্ছে দক্ষিণ গেটে। এইটা জানা থাকলে যে অটো করে আপনারা যাবেন বা টোটো করে আপনারা যাবেন, সেক্ষেত্রে সুবিধা হবে, সেই জায়গায় আপনাকে নামিয়ে দেবে। যাওয়ার পথেই খেয়াল করলাম এই সকালে রাস্তার দোকানপাট সেইভাবে খোলেনি। ব্যাগ হাতে টুরিস্টরা বিভিন্ন হোটেলের সন্ধান করছে। সেই অনেক আগে দেখা পুরীর পথঘাট আজও যেন একই রকম রয়েছে, অলিতে গলিতে নস্টালজিক ছোঁয়া। আমাদের কথা মতোই অটোচালক আমাদের পৌঁছে দিল পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ গেটে। সেখানে পৌঁছে আরও খানিকটা সময় অপেক্ষা, যেমনটা আমাদের পান্ডা আগে থেকেই আমাদের বলে রেখেছিল। আমরা অপেক্ষা করছি সেই ব্যক্তির জন্য যিনি জগন্নাথ মন্দিরে আমাদের পথপ্রদর্শক। পুরীর মন্দিরের যে মেন গেট না, সেখানে কিন্তু এখন প্রচুর ভিড়। তা আমরা এসে দক্ষিণ গেটে আমাদের যে পান্ডা সাহেব, তাকে ফোন করলাম। পান্ডা সাহেব বললেন যে ওনার একজন প্রতিনিধি তাকে পাঠাচ্ছেন, তারপর ওনার সাথে মন্দিরে ঢুকবো। এদিকে আমাদের জুনিয়রের কোনো একটা কারণে রাগ হয়েছে, যার প্রতিফলন প্রত্যেক মুহূর্তে আমারই ওপরে বর্ষিত হচ্ছে। অপেক্ষার মাঝেই চোখ চলে যাচ্ছে ওই মন্দিরের চূড়ায় বাঁধা ধ্বজাগুলোর দিকে। বহু বছর আগে পুরী বেড়াতে আসলে অনেক দূর থেকেও পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যেত। আজকাল বড় বড় অট্টালিকা সব ঢেকে দিয়েছে, যেমন করে সূর্যদেব স্বয়ং ঢাকা পড়ে যান চলমান মেঘের মায়াজালে। আরও খানিকটা সময় পরে আগমন হলো সেই পথপ্রদর্শক ব্যক্তিটির। আমরাও তার পেছন নিলাম। শুরুতে ভেবেছিলাম মন্দিরে ভিড় নেই, কিন্তু খানিকটা পথ চলে আসার পর আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো। লাইন দীর্ঘ না হলেও লাইনের গতি অত্যন্ত স্লথ। কেউ কেউ ক্লান্ত হয়ে লাইনে দাঁড়ানোর পরিবর্তে সেই জায়গাতে বসে পড়েছে, কিন্তু লাইন যেন একই জায়গাতে ফিক্সড। দক্ষিণ গেট থেকে এবারে আমরা চলে এলাম পশ্চিম গেটে। সেখানেও একই অবস্থা, লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনের অপেক্ষায় একদল ভক্তবৃন্দ। কিন্তু কখন জগন্নাথ ভক্তের ডাকে সাড়া দিয়ে তার কৃপা দর্শন দেবেন, সেই উত্তর হয়তো সময় জানে। মন্দিরের ভেতরে যাওয়া হোক চাই না যাওয়া হোক, এই পর্যন্ত যারা চলে এসছে, মানে আর যারা আপনারা চলে এসেছেন আমার ভিডিওর মাধ্যমে, তাদের মনে হয় এই জগন্নাথ মন্দির দর্শন করা আরও একবার হয়ে যাবে ভার্চুয়ালভাবে আপনাদের 6 থেকে 65 ইঞ্চি স্ক্রিনে। যদিও এই পরিক্রমা করতে বেশ ভালোই লাগছিল। আকাশে মেঘের আধিক্যের কারণে রোদের দেখা তখনও মেলেনি, তাই গরম, কষ্ট কিংবা রোদের তীব্রতা এই ব্যাপারগুলোর সঙ্গে তখনও আমরা পরিচিত হইনি। দক্ষিণ থেকে পশ্চিম, তারপর উত্তর গেট পর্যন্ত পৌঁছে গেলাম। লাইন এখানেও ফাঁকা কোথাও নেই, অথচ প্রতিনিধি বলেছেন আমাদের লাইনে দাঁড়াতে হবে না।
তাহলে আমাদের জন্য কি ব্যবস্থা সেটা ভাবতে ভাবতেই পথ চলেছি এক পা দুপা করে। উত্তর গেট পার করে একটা শুল্ক ফ্রি কাউন্টারে আমাদের মোবাইল ফোন, জুতো, সেই সঙ্গে ইলেকট্রনিক্স জিনিস, পরনের বেল্ট, ঘড়ি ইত্যাদি জমা করে দিলাম। ঠিক হলো আমরা 4 জন মন্দিরের ভেতরে যাব জগন্নাথ দর্শন করতে। আমরা এখানে আমাদের জুতো রেখে দিলাম আর ফোন টোন সব বাবাকে দিলাম। বাবা অসুস্থ মানুষ, বাবা বললো আমি যাবো না, তোরা যা। আর জোর করে নিয়ে যাওয়া ঠিক না, যদি শরীর বাই চান্স খারাপ হয়ে যায় তো রিস্ক নেওয়া ঠিক নয়। সবার ক্ষেত্রে এটা সত্য। মন থেকে ভগবানের কাছে পৌঁছানো, ভগবানের চরণে পৌঁছানো কিন্তু সবচাইতে বড় কথা। তো এখানে আমি আমার ফোন অফ করব, ক্যামেরা অফ করব, বাকিটা আমি আপনাদের শেষে বলবো যে আমরা কোন গেট দিয়ে গেছিলাম এবং কীভাবে দর্শন করলাম বা ভেতরে গিয়ে আমাদের কী অভিজ্ঞতা হলো আজকে বাংলা নববর্ষের দিনে। সময় তার নিয়ম মেনেই চলে। সেই নিয়মের শৃঙ্খলাতে নববর্ষের দিনে জগন্নাথের কৃপাদৃষ্টি বর্ষিত হলো আমাদের মতো আরও অনেক দর্শনার্থীদের ওপরে। ভেতরে ঢোকার সময় কোনো লাইন দিতে হয়নি, আমরা ইজিলি ভেতরে ঢুকেছিলাম। তারপর আমাদের যে পান্ডা আছে তার সঙ্গে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে গেলাম হচ্ছে মন্দিরের সামনে। ওখানে খুব সুন্দর একটা সিস্টেম করেছে, প্রত্যেকটা রো রয়েছে, 1 2 3 4 করে সব রো রয়েছে, প্রত্যেক রোয়ে দর্শনার্থী দাঁড়িয়ে আছে। যারা মন্দিরের ভেতরে ঢুকছে সবার দর্শন হয়ে যাচ্ছে, তারপরে আবার মানুষকে ছাড়ছে। মানে এবার সিস্টেমটা এত সুন্দর করেছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা স্ট্যাম্প প্যাড এরকম ঘটনা না ঘটে। তবু আমাদের যারা মানুষজন, যারা দর্শনার্থী, তারা তো অধৈর্য, তাদের কাছে তো জগন্নাথ ইমোশন, তারা ভেতরে গিয়ে আর কি মানে হারিয়ে যায় ঠাকুরের আর কি মোহমায়ায়, তখন তারা ধাক্কাধাক্কি করে, এই করে সেই করে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা আমরা দর্শন করতে আসছি সেক্ষেত্রে কিন্তু ধাক্কাধাক্কি করা বা এক অপরকে কটু কথা বলা বা সরুন সাইড হয়ে যান, লাইনে ঢুকছেন কেন, সব বলা ঠিক নয়। ভালো মন নিয়ে দর্শন করতে আসুন, দর্শন করুন। হ্যাঁ, একটু ধাক্কাধাক্কি হবে, কষ্ট হবে, দর্শন করার পরে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই শান্তি হবে। এই বাংলা নববর্ষের দিনে এই সকালে এসে এই যে আজকে জগন্নাথ দর্শন করলাম, তো আমার কিন্তু বাংলা নতুন বছর যেমন সুন্দর হয়ে গেল, তেমনি আশা করি জগন্নাথের কৃপায় বাকি যে দিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো কাটবে। যে পান্ডার সাথে আমি প্রত্যেক বছর দেখা করি বা আসি যখন জগন্নাথ মন্দির দেখতে, সেই পান্ডার নম্বর আমি দিয়ে রাখলাম, সংকল্প নাম। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন এবং ভালোভাবে আপনারা জগন্নাথ দর্শন করবেন। তো আরও একটা কথা বলে দিই, যারা আপনারা দর্শন করতে আসছেন, যে পান্ডার সাথে আসছেন বা নিজেরা আসছেন, চেষ্টা করুন যতটা সম্ভব সকালে আসার। যত সকালে আসবেন তত কিন্তু ভালো দর্শন হবে, কারণ এখন যখন আমি বেরিয়ে এলাম এখন কিন্তু ভিড় আরও বেশি। তো সকাল সকাল আসুন, দর্শন করুন, তারপর আবারও ফিরে যান আপনাদের যে অ্যাকোমোডেশন রয়েছে বা যেখানে আপনারা রয়েছেন সেখানে। দর্শন শেষ করে এবারে আমাদের ফিরে যাওয়ার পালা। মন্দির চত্বরে অটো, টোটো এগুলো অ্যালাউ নেই, তাই খানিকটা পথ আমাদের হাঁটতে হবে। বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে আকাশের মেঘ মিলিয়ে রোদের তীব্রতা কিছুটা হলেও কষ্টদায়ক পরিস্থিতি তৈরি করেছে। তারই মধ্যে এবারে আমাদের গন্তব্য পুরীর মন্দিরের পূর্ব গেট বা সিংহদ্বার। আপনার বা আমার পুরী বেড়াতে আসা ততক্ষণ পর্যন্ত সার্থকতা পায় না যতক্ষণ না আপনারা এই জায়গাটা এসে পৌঁছাচ্ছেন। এবং যতই পুরীতে বেড়াতে আসি, যতই ভালো খাই, যতই হোটেলের সুইমিং পুলে লাফাই কিংবা সমুদ্রে স্নান করি, যখন আপনি এই জায়গাটা এসে পৌঁছাবেন, এই পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে, তখনই কিন্তু আপনার মনের যে তৃপ্তি, মানসিক যে শান্তি, সেটাই কিন্তু আপনার মধ্যে আসবে এবং তখন মনে হবে না আমাদের পুরী আসাটা সার্থক। প্রত্যেকবারের মতো এবারও এসে কিন্তু সেই সিংহ দরজার সামনে দাঁড়িয়ে এখান থেকে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে শেষবারের মতো, মানে এবারে শেষবারের মতো প্রণাম জানিয়ে আবারও আমরা ফিরে যাবো হোটেলে। আর সেই সাথে বলবো আপনারাও পুরী আসুন, আপনারা খুব ভালোভাবে জগন্নাথ দর্শন করুন এবং ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। জয় জগন্নাথ। পুরীর মন্দির চত্বরে কিন্তু রিক্সা বা টোটো অ্যালাউ নয়, এমনি প্যাডেল চালিত রিক্সা আছে, কিন্তু অটো রিক্সা বা টোটো রিক্সা অ্যালাউ নয়। কেন আমাদের খানিকটা এগিয়ে যেতে হবে সিংহদ্বার, সেখান থেকে খানিকটা এগোতে হবে। রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে। আর সেই সাথে মনে পড়ছে আমার সেই প্রথমবার যখন লকডাউনের পর পুরী এসেছিলাম, আমার প্রথম পুরীর ব্লগ, যেটা দিয়ে মানুষ ট্রাভেল কৌশিককে চিনেছিল, সেই পুরীর স্মৃতি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মন্দিরের প্রসাদ। এই যে আপনারা পুজো দিলেন, পুজো দেওয়ার পরে আপনাদের যে পান্ডা আছে, পান্ডাকে বলে দেবেন যে আপনারা কোন হোটেলে আছেন, জিজ্ঞেস করবে যে কোন হোটেলে আছেন আর রুম নাম্বার কত, সেখানে আপনাদের প্রসাদ পৌঁছে দেবে। আপনারা যেরকম দামের ভোগ বা প্রসাদ নেবেন সেরকম দামের প্রসাদ আপনারা পেয়ে যাবেন। আর আরও একটা বিষয় বলি, যাদের হাতে পান্ডা নেই বা যারা পান্ডা ঠিক করে আসেননি, তারা যে হোটেলে রয়েছেন সেই হোটেলের রিসেপশনে কথা বলবেন, ওদের সাথে অনেক পান্ডা জানাশোনা থাকে। তো সেই পান্ডা এসে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং যারা পুজো দিতে চান তারা পুজো দিতে পারবেন। মোট কথা, পুরীতে এসে পুজো দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই। ওই হচ্ছে মন্দির সিংহদ্বার, ওখান থেকে বেশি না, ওই 100 মিটার মতো হাঁটলাম, হেঁটে এসে এখান থেকে টোটো পেয়ে গেলাম। এখানে টোটো, অটো সবই রয়েছে। সকাল 8:28 আমরা ফিরে এলাম হোটেলে। রোদের তেজ দেখতেই পাচ্ছেন, 8:30 বাজতে রোদ উঠে গেছে। আমরা ফিরে এলাম হোটেলে। আর এই পর্যন্ত মন্দির থেকে এই পর্যন্ত অটো ভাড়া নিল হচ্ছে 200 টাকা। সকালে যাওয়ার সময় নিয়েছিল 200, ফেরার সময় 200। এখানে অটো ভাড়া 150, 200, 300, এর নিচে কোনো গল্পই নেই। স্টেশন থেকে হোটেলে আসুন, হোটেল থেকে স্টেশনে যান, মন্দির যান, সব জায়গাতেই এরকম অটো ভাড়া। হোটেলে ফিরে এসে সবার আগে চলে গেলাম ব্রেকফাস্ট করতে।
কারণ সকাল থেকে এক ফোঁটা জল অবধি খাইনি। এদিকে কর্নফ্লেক্স রয়েছে, কাঁচা ছোলা, মুগ, ভুট্টা, সবুজ মটর, সব আমার ফেভারিট জিনিস। এদিকে পেয়ারা রয়েছে, চাটনি রয়েছে, এদিকে রয়েছে ব্রেড, বাটার আর হচ্ছে জ্যাম, এদিকে হচ্ছে সাম্বার মানে সাউথ ইন্ডিয়ান, ইডলি, বাঙালির ভীষণ পছন্দের লুচি, চানা ডাল, এদিকে রয়েছে পোহা, ক্ষীর, আর এদিকে রয়েছে চা কফির সব আইটেম। এখানে কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে বুফে এবং আমাদের হোটেলে যে ট্যারিফ তার মধ্যে কিছু ব্রেকফাস্ট ইনক্লুডেড। জায়গাটা খুব সুন্দর, ঠিক আছে, এখানে যা যা আইটেম আছে ঠিক আছে, খুব বেশি বলতে পারি না আর খুব বেশি আশাও করতে পারি না। এই মুহূর্তে তো গ্যাসের সংকট, আমি বেশি কিছু আশাও করতে পারি না, যা আছে ঠিক আছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আবারও এক রাউন্ড ঘুম দিলাম, কারণ বাইরে রোদের প্রভাব আর খুব সকালে ঘুম থেকে ওঠার কারণে পর্যাপ্ত ঘুমের অভাব। ঘুম যখন ভাঙলো তখন মোটামুটি বেলা 12টা বেজে গিয়েছে। এবার কিছু খাওয়া দাওয়া করতে যেতে হবে। এই হোটেলেও খাওয়া পাওয়া যায়, এদেরও খাওয়া দাওয়া রয়েছে। মা বাবা পল ওরা কেউ আসবে না, ওরা হোটেলেই খাবে। ওরা বললো আমরা এখানেই খেয়ে নেবো, পল বললো এখানেই খাবো। ঠিক আছে, তাহলে আমরা বাইরে কোথাও খেয়ে আসি। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এই রোদের তেজ কোনো ম্যাটারই করে না, কারণ এই রোদের মধ্যেও দেখছি মানুষজন সমুদ্রে গিয়ে বিন্দাস স্নান করছে। আজ থেকে 5-6 বছর আগে বা 7-8 বছর আগে যখন মানুষ পুরী দীঘা বেড়াতে যেত, তখন তারা ফিরে যাওয়ার পর তাদেরকে চেনা যেত তাদের গায়ের রং দেখে। সবাই বলতো কিরে সমুদ্র থেকে ফিরলি? তো এখন এত বেশি সব মেকআপ টেকআপ ব্যাপার স্যাপার চলে এসছে বা ট্যান তেলের ব্যাপার চলে এসছে, এখন মানুষ শরীরে সেই রোদে পুড়ে যাওয়ার রং বেশি দিন স্থায়ী থাকে না, মানুষ আবার আগের চেহারায় ফিরে যায়। হোটেল থেকে পায়ে হেঁটে পৌঁছে গেলাম স্থানীয় একটা বাঙালি রেস্তোরাঁয়। মোটামুটি 45 মিনিট ওয়েট করলাম, তারপরে খাবার এলো। বাংলা নববর্ষের এই দুপুরে মধ্যাহ্নভোজনের আয়োজনে ছিল খুব পছন্দের বাসন্তী পোলাও, 1 প্লেট মানে 3 পিস কষা চিকেন, 1 পিস সর্ষে পাবদা, গ্রিন স্যালাড আর শেষ পাতে মিষ্টি দই। পুরীতে এসে মোটামুটি দিন 3 থাকলে খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য উদ্ধার হয়ে যায়, ওজন বেড়েই যায়। ওই জন্য একার দিনে মানুষ বলতো যে যদি স্বাস্থ্য উদ্ধার করতে হয়, শরীর ঠিক করতে হয়, তাহলে আবহাওয়া চেঞ্জ করুন, বেড়াতে যান। তখন মানুষ ডাক্তারের পরামর্শে বেড়াতে আসতো, এখন মানুষ ট্রাভেল ডাক্তারের পরামর্শে বেড়াতে আসে। খাওয়া দাওয়ার পর শেষ, বেরিলাম হোটেল থেকে। এখানে বাসন্তী পোলার দাম হচ্ছে 180 টাকা, চিকেন কষা 270 টাকা, সর্ষে পাবদা 280, স্যালাড 60, মিষ্টি দই হচ্ছে 90। টোটাল বিল আমাদের জিএসটি নিয়ে হচ্ছে 1002 টাকা। আমার হিসাবে পুরীতে বেড়াতে আসলে না, যারা এরকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, যেরকম রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করছি বাঙালি রেস্টুরেন্টে, সেক্ষেত্রে আপনার পার ডে পার হেড 600 থেকে 700 টাকা লাগতে পারে। যেমন এখানে 1 পিস সর্ষে পাবদা হচ্ছে 280 টাকা, সর্ষে পাবদা 1 পিস। আমার বহরমপুরে পাবদা মাছ হচ্ছে 350 টাকা কিলো, কখনো কখনো 300 দিয়ে দেয়। তো দাম কিন্তু বেশি। হ্যাঁ, সস্তার জায়গাতেও আছে, সস্তার জায়গাতে হোটেল আছে। এখন এখানে হয়তো 50-60 টাকা বা 70-80 টাকা থালি পাওয়া যায়, এরকম হোটেল এখানে আছে। এবার যার যেমন চয়েস। আমি সকালে একটা কথা বলেছিলাম না, যে পুরী সব ধরনের মানুষের জন্য, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব ধরনের মানুষের জন্য হচ্ছে পুরী। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হোটেলে ফিরে এসে আরও এক রাউন্ড জুনিয়রের সঙ্গে খুনসুটি করে বাকি দুপুরটা এভাবে কাটিয়ে দিলাম। বিকেল 4টে বাজতে না বাজতেই আবারও বেরিয়ে পড়লাম পুরীতে আমার সবচাইতে পছন্দের জায়গাটির সন্ধানে। বেরোনোর সময় একটা নতুন জিনিস খেয়াল করলাম, এবারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হোটেল থেকে বেরোনোর সময় দেখছি বাইরে সব কাঠ রাখা আছে। বললাম কিসের কাঠ এগুলো? প্রথমে ভাবলাম ওই স্বর্গদ্বার কাছে আছে, তারই হয়তো কাঠ। পরে বললো না, এটা হচ্ছে হোটেলে যে রান্নাবান্না হবে, এই যে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করছি বা খাওয়া দাওয়ার যে সমস্ত কাজকর্ম চলছে, তার জন্য যে রান্নাবান্না, তার চুলা জ্বালানোর জন্য গ্যাসের সাবস্টিটিউট হিসাবে কাঠের ব্যবহার করা হচ্ছে। মানে এইরকম যদি গ্যাসের সংকট চলতে থাকে, আগামী দিনে কিন্তু সবচেয়ে সমস্যায় পড়বে যারা রেস্টুরেন্ট, হোটেল বা খাবারের দোকান চালায়। হোটেল বা রেস্টুরেন্টের যে সমস্যা, সেই সমস্যার আজ আমাদের কিন্তু বাঙালিদের হেসেলেও পড়তে চলেছে বা অলরেডি পড়ে গিয়েছে। আপাতত সেই সাথে আমরাও পা ফেলেছি এই সমুদ্রের ধারের শুকনো বালিতে। এখন সন্ধে হয়নি, এই দোকানপাট এখনও খুলেনি, একটু পরে আসতে দোকানপাট খুলবে। এই যে মার্কেট, পুরীর যে বিচ মার্কেট, এখানে কিন্তু শেষ। তারপরে সমস্ত জেলে মাঝিদের নৌকা, যারা এই ছোটো ছোটো নৌকা করে সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের নৌকা। এবং তারপরে ওইদিকে অনেক হোটেল রয়েছে, ওইদিকেও টুরিস্ট প্রচুর রয়েছে দূর দূর পর্যন্ত। কিন্তু মার্কেট যেটাকে বলে, মানে স্বর্গদ্বার মার্কেট, সেটা কিন্তু এই পর্যন্ত এসেই শেষ। এবং এটাই হচ্ছে লাস্ট চায়ের দোকান, যেখানে অলরেডি চায়ের দোকান খুলে গিয়েছে এবং সেই সাথে দোকানি সমস্ত চেয়ার এখানে সারিয়ে দিয়েছে যারা টুরিস্ট, তাদের ওয়েলকাম জানানোর জন্য। আর আমিও সেই সাথে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি, এখানে বসে বসে চা খাবো এবং আজকের এই বিকেলটা খুব সুন্দরভাবে এই সমুদ্রকে সাথে নিয়ে সময় কাটাবো। এরপর একটা চেয়ারে গায়ে নিয়ে পরন্ত বিকেলে অতীতের স্মৃতি রোমন্থনের মাঝেই ডায়েরির পাতায় লিখে রাখলাম পুরীতে
আমার এই পর্যন্ত প্রত্যেকটা অভিজ্ঞতা, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যতের চিন্তাভাবনা এসে মিলে যায় এই বঙ্গোপসাগরের কিনারায়। শৈশব তার খেয়ালে তৈরি করে বালির ঘর, যা মুহুর্মুহু ঢেউয়ের আঘাতে জলে ধুয়ে যায়। তবু প্রচেষ্টা প্রকৃতির নিয়মের কাছে যেন হার মানতেই চায় না। এই সাগর তীরে যুগ যুগ ধরে না জানি কত মানুষের দাঁড়িয়েছে তাদের মনের ইচ্ছেগুলোকে সাথে নিয়ে। প্রত্যেকবার সাগরের ঢেউয়ের স্পর্শ এভাবেই তাদের স্বাগত জানিয়েছে। নবীন থেকে প্রবীণ যেখানে আজও পাশাপাশি দাঁড়ায়, পুরী আবারও নতুন কোনো গল্প আমাদের মনে সাজায়। এই পর্যন্ত লিখে শেষ করলাম পুরী বেড়ানোর অভিজ্ঞতা এই নববর্ষ 1433-এর শেষ বিকেলে। আরও একটা দিন পুরীতে থাকবো, যে পর্বে লিখব পুরীর আরও কিছু অভিজ্ঞতা, আর অবশ্যই বাংলা নববর্ষের উপহার হিসাবে আমার সমস্ত ট্রেনপ্রেমী বাঙালি দর্শকদের জন্য আরও একটা ট্রেন জার্নির ব্লগ উপহার দিয়ে।